কথায় আছে ভালোবাসা জাতপাত মানে না, তবে বিয়ে বিষয়টা একটু ভিন্ন। ভালোবাসতে কোনো কিছুর প্রয়োজনও হয় না, তবে বিয়ের জন্য প্রয়োজন হয় অর্থ, রূপ, নাম, যশ, প্রতিপত্তি ইত্যাদি নানান জিনিসের। তবে সেটা কেবলমাত্র প্রেমের ক্ষেত্রে প্রযোজ্য, ভালোবাসার ক্ষেত্রে নয়। আপনারা ভাবছেন ভালোবাসা আর প্রেম দুটোই তো একই। না, প্রেম যাতে আসক্তি থাকে, কামনা বাসনা থাকে, কিন্তু ভালোবাসা এই সকল বিষয়ের ঊর্ধ্বে। ভালোবাসায় প্রাপ্তি অপ্রাপ্তির কামনা থাকে না, কেবল ভালোবাসা ও একে অপরের প্রতি শ্রদ্ধা। কিন্তু কি হবে যদি ভালোবাসার মানুষের অকাল মৃত্যুর প্রতিশোধ নিতে উদ্যত হয় তার প্রেমিকা? ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে। দক্ষিণা বাতাস পেলে সকল ক্লান্তি ফেলে ঝড়ে পড়ে বুড়ো পাতা, তার জায়গায় নতুনত্বের সৃষ্টি হয়। তবে তা অতীত ভোলানোর জন্য যথেষ্ট নয়। কি ভাবছেন কাব্যি করছি? তাই বসন্তের পড়ন্ত বিকেলে দক্ষিণ খোলা জানলায় দাঁড়িয়ে নিজের অন্তরে লুকিয়ে থাকা কবি সত্তাটিকে জাগরিত করতে কার না ভালো লাগে। জানালার পাশে দাঁড়িয়ে আছি, ঠিক এমন সময় কিশোরী এসে দাঁড়ালো আমার পাশে। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হে ভায়া, অত কি ভাবছো? ও তেমন কিছু নয় ভায়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির রূপ পরিবর্তন করা দেখছি। কিশোরী আমার কথা শুনে হেসে বলল, বাবা, আর তুমি তো কবি হয়ে গিয়েছো হে। আরে না না, তেমন কিছু না। তা কবি মশাই, আজ যে তারানাথের বাড়ি যাওয়ার কথা ছিল তা কি মনে আছে? আমি তড়াক করে লাফিয়ে উঠে বললাম, এই রে, একদম ভুলে গিয়েছিলাম ভায়া। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। বেশ বেশ, চলো, আর দেরি করা ঠিক হবে না। আমি কিশোরীর কথায় সায় দিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তারপর মেস থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম মঠ লেনের উদ্দেশ্যে। পথে তেলেবাজা আর পাসিং শো নিতে ভুললাম না। তারানাথের বাড়ির সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিতেই দরজা খুলে দিল স্বয়ং তারানাথ। আমাদের দেখে মৃদু হেসে তিনি বললেন, আরে তোমরা যে, এসো এসো, ভেতরে এসো। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করে তেলেবাজার মোড়কটা ঠাকুরমশাই হাতে দিয়ে বললাম, এই নিন ঠাকুরমশাই, এতে আপনার পছন্দের ডাল বড়া আর বেগুনি রয়েছে। তারানাথ অল্প রাগ দেখিয়ে বললেন, আহা, এসবের আবার কি প্রয়োজন ছিল বলো তো? আরে ঠাকুরমশাই, এটা তো আমাদের ভালোবাসা মাত্র। আমার কথা শুনে ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে গেলেন। আমি লক্ষ্য করলাম ঠাকুরমশাইয়ের মুখ মলিন হয়ে পড়েছে। আমি প্রশ্ন করলাম, কিছু কি হয়েছে ঠাকুরমশাই? আপনাকে এমন দেখাচ্ছে কেন? ঠাকুরমশাই নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করে বললেন, আরে না না, ও সব কিছু না, তোমরা বরং গিয়ে একটু বসো, আমি আসছি এক্ষুনি। এই বলে তারানাথ ঘরের ভিতরে চলে গেলেন। আমিও কিশোরী গিয়ে বসলাম তক্তপোষের ওপর। তক্তপোষের উপর বসতেই তক্তপোষ থেকে একটা ক্যাঁচ করে শব্দ হলো। বেশ কিছুক্ষণ পর ঠাকুরমশাই হাতে চায়ের কাপ ও মুড়ি মাখা নিয়ে এসে বসলেন। আমাদের সামনে কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের দিকে বাড়িয়ে দিতেই ঠাকুরমশাই তার থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে একটা লম্বা টান দিয়ে তারপর এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, ভালোবাসা, ভালোবাসা বড় অদ্ভুত এক অসুখ। ভালোবাসা মানুষকে যেমন সুখী করতে পারে, তেমনি ভালোবাসা না পাওয়ার বা ভালোবাসার মানুষটিকে না পাওয়ার বেদনায় মানুষ হয়ে উঠতে পারে অতি নির্মম, নিষ্ঠুর। আজ আমার জীবনে ঘটে যাওয়া এই রকম একটা ঘটনার কথা খুব মনে পড়ছে, জানো তো। তারানাথ ফস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা, তবে মন দিয়ে শোনো। এই ঘটনাটা ঘটেছিল
আমার সাধন জীবনের প্রথম দিকে। তখন আমি আর 5টা সাধারণ মানুষের মতোই, কেবলমাত্র ছোটবেলায় দেখা সেই বটতলা সাধুজি ও কাল ভৈরবের আশীর্বাদ ছাড়া আর বিশেষ কিছুই ছিল না আমার কাছে। আমার কাজ ছিল গুরুর খোঁজে পথে পথে ঘুরে বেড়ানো, শ্মশানে রাত কাটানো। এমনই একদিন ঘুরতে ঘুরতে আমি এসে পড়লাম শিরিষতলা নামের এক গ্রামে। গ্রামটি খুব একটা বড় নয়, 100-2 মানুষকে নিয়ে গড়ে ওঠা একটা জনবসতি বললেই চলে। গ্রামের চারিদিকে চাষের জমি, বড় শান্ত এখানের আবহাওয়া। আমি যখন সেখানে পৌঁছেছিলাম তখন দিনের আলো ফুরিয়ে গিয়েছে। ইচ্ছে ছিল কোনো এক গেরস্তের বাড়িতে আশ্রয় নিয়ে রাতটা কাটিয়ে দেওয়া। সেই উদ্দেশ্যে গ্রামের ভেতর প্রবেশ করলাম। বেশ কিছুক্ষণ চলার পরেও কোনো মানুষ চোখে পড়ল না। কেবলমাত্র মাটির বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে নির্বাক দর্শকের মতো। এরকম দেখে মনে হয় আর যেন এই গ্রামে কোনো প্রাণের অস্তিত্ব নেই। আমি বেশ কিছুটা অবাকই হয়েছিলাম। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখলাম অদূরে একটি বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে এক পুরুষ। অন্ধকারের কারণে তার মুখটা দেখতে পেলাম না বটে, কিন্তু পোশাকটা নজরে পড়েছিল। আমি তার দিকে এগিয়ে যেতে যেতে বললাম, এই যে শুনছেন? কে কে ওখানে? আগে আমি এক পথিক, এদিক দিয়েই যাচ্ছিলাম। তা হঠাৎ করেই সন্ধ্যা নামার কারণে গ্রামের ভিতর এলাম আশ্রয়ের আশায়। কথা বলতে বলতে আমি ইতিমধ্যেই তার সামনে এসে দাঁড়িয়েছি। তিনি এক নজরে আপাদ মস্তক ভালো করে পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলেন, ব্রাহ্মণ? আগে হ্যাঁ, কিন্তু আপনি কি করে? আমাকে আর বলতে না দিয়ে তিনি বললেন, তোমার ফতুয়ার নিচের দিকে তোমার উপবিতর একটা অংশ দেখা যাচ্ছে। আমি সেদিকে তাকিয়ে দেখলাম, সত্যি তাই। তিনি বললেন, এসো, ভিতরে এসো। আমি বাড়ির ভিতর প্রবেশ করলাম। বেশ বড় বাড়িটা, মাটির তৈরি 2 মহলা বাড়ি। বাড়ির সামনে একটি বড় উঠান। আমি বাড়ির ভিতর প্রবেশ করতেই তিনি এক ঘটি জল আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, হাত মুখটা ধুয়ে নাও, আমি চালে ডালে মিশিয়ে খিচুড়ি বানিয়ে নিই। আমি বাধ্য ছেলের মতন হাত মুখ ধুয়ে গিয়ে বসলাম তার কাছে। ইতিমধ্যেই তার সাথে পরিচয় পর্ব মিটিয়ে ফেলেছিলাম। ভদ্রলোকের নাম অনাদি মুখার্জি। ভদ্রলোকের এই জগৎ সংসারে কেউ নেই। এক মেয়ে ছিল, তবে কোনো এক কারণে সে গলায় কলসি বেঁধে পুকুরে ঝাঁপ দিয়ে। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন, যাই হোক, মেয়েকে হারানোর শোকে অনাদি বাবু স্ত্রী পাগল হয়ে যান। পরে অবশ্য তাকে খুঁজে পাওয়া যায়নি। অনাদি বাবুর চারিত্রিক বৈশিষ্ট্য আর 5টা মানুষের মতো নয়। তার কণ্ঠে এক গাম্ভীর্যের সাথে জ্ঞানের প্রতিফলন লক্ষ্য করা যায়। আর তেমন কোনো কথা হয়নি। তার সাথে রাতে খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়ার পর অনাদি বাবুর দেখানো একটা ঘরে গিয়ে বিছানা করে শুয়ে পড়লাম। ঘরটা বেশ বড়। ঘরের ভেতর জিনিসপত্র বলতে একটা খাট, একটা কাঠের টেবিল আর একটা মাটির কুঁজো
আর মিটমিট করে জ্বলতে থাকা একটা প্রদীপ। সারা দিনের ক্লান্তির শেষে এই বিছানায় শোয়ার পরেই নিদ্রা দেবী আমার দু চোখের পাতায় ভিড় করলেন। রাত তখন কটা হবে তা ঠিক জানি না। হঠাৎ হঠাৎ একটা ঠান্ডা বাতাস গায়ে লাগতেই ঘুমটা ভেঙে গেল। আমার চোখ খুলতেই আমি অবাক ও বিস্ময়ের সাথে চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে অস্ফুট স্বরে বলে উঠলাম, আমি কোথায় কোথায় গেল সেই ঘর? আমি এখন শুয়ে আছি একটা ফাঁকা মাঠের মধ্যে। কথাটা ভাবতেই আমার শরীরের সকল রোমকূপ খাড়া হয়ে গেল। আমি উঠে এদিকে ওদিকে তাকিয়ে দেখতে দেখতে এগোতে যাচ্ছিলাম। ঠিক এমন সময় বিষয়টা আমার চোখে পড়ল। কোন বিষয় ঠাকুরমশাই? আমার থেকে হাত খানেক দূরে শূন্যের ওপর উল্টো হয়ে ঝুলে আছে একটা মানব অবয়ব। হাতের উল্টো দিক দিয়ে চোখটা একটু কচলে নিয়ে আমি আবারও সেদিকে তাকালাম। কি বলবো তোমাদের, যা দেখলাম তা দেখে আমি ভয়ে দু পা পিছিয়ে নিয়েছিলাম। এমন কিছু যে দেখতে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। কি দেখলেন ঠাকুরমশাই? আর আর ওই শরীরটাই বা কার ছিল? তারানাথ হাতের সিগারেটটা নারকেলের মালায় গুঁজতে গুঁজতে বলল, অনাদিবাবুর। অনাদিবাবুর? কিন্তু কিছু কিছু সময় আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না। সেই দিনের ওই ঘটনাটা ঠিক এই রকমই। তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? আমি অনাদি বাবুকে ওই অবস্থায় দেখে বেশ কিছুটা ভয় পেয়ে যাই। তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ধারা। কোটর থেকে চোখ বেরিয়ে এসেছে বেশ কিছুটা। আর সব থেকে ভয়ানক বিষয়টি হলো তার বুকের বাদিক থেকে কেউ যেন তীব্র আক্রোশে বুকের পাঁজর ভেদ করে বের করে নিয়েছে তার হৃৎপিণ্ডটা। এই বীভৎসতা দেখে আমি দিগ্ভ্রান্ত হয়ে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে বেশ কয়েকবার হোঁচটও খেলাম এবং হোঁচট খেয়ে মাটিতে মুখ থুবড়ে পুড়ে গেলাম। এভাবে কতক্ষণ ছুটেছিলাম জানি না। যখন থামলাম তখন লক্ষ্য করলাম আমি দাঁড়িয়ে আছি একটা পরিত্যক্ত মন্দিরের সামনে। আমি তখনও হাঁপাচ্ছি এক নাগাড়ে। এরপর ধীরে ধীরে পায়ে এগিয়ে গেলাম ওই মন্দিরটার দিকে। মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই, কেবল পড়ে আছে কয়েকটা পাথর ও মন্দিরের চূড়া থেকে খসে পড়া চুন সুরকির অংশ। আমি কিছুটা অংশ পরিষ্কার করে সেখানেই বসার সাথে সাথেই ভোজবাজির মতন একে একে উধাও হতে শুরু করলো মন্দিরের সকল ইট কাঠ পাথর। কয়েক মুহূর্তের মধ্যে সবকিছু চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। পায়ের কাছে উষ্ণ ভাব অনুভব করতেই নিচের দিকে তাকিয়ে দেখলাম আমি মাটির ওপরে নয়, বসে আছি এক সদ্য প্রস্তুত করা চিতার ওপর। এক রাস বিস্ময়ের সাথে যখন মাথা তুলে সামনের দিকে তাকালাম, দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে একটি বছর 20 মেয়ে। তার পরনে আটপৌরে ভাবে পরা একটি শাড়ি, মুখে তীব্র ক্রোধ, দু চোখে জিজ্ঞাসা। তার মাথা একদিক কাত হয়ে আছে, কষ বেয়ে গড়িয়ে পড়ছে লালা রস। মুখে এক ঘর ঘরে শব্দ করতে করতে
সে এক পা করে এগিয়ে আসছে আমারই দিকে। ঠিক এমন সময় আমার নিচে থাকা সেই চিতাতে হঠাৎই যেন আগুন ধরে গেল। আমি প্রাণ রক্ষার খাতিরে তৎক্ষণাৎ চিতা থেকে লাফিয়ে পড়লাম। প্রায় সাথে সাথেই চিতার আগুন দপ করে নিভে গেল। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম এখনো আমার সামনে দাঁড়িয়ে আছে সেই নারী মূর্তি, তবে তার রূপে এক আমূল পরিবর্তন হয়েছে। তার শরীরের প্রতিটা অংশ থেকে খসে পড়ছে মাংস। তার মুখে কোনো চামড়ার অস্তিত্ব নেই। আমি পিছন ঘুরে পালাতে যাব, এমন সময় আমি বুঝতে পারলাম যে আমার পা মাটির সাথে আটকে গিয়েছে। ইতিমধ্যেই সেই প্রেত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আর মাত্র কয়েক হাতে দূরত্ব, আর তারপরেই সে আমার সামনে এসে দাঁড়াবে। সেই প্রেত আমার দিকে যত এগিয়ে আসছে ততই বাতাসে মাংস পচার উৎকট গন্ধটা যেন বেড়েই চলেছে। হঠাৎ সে পিশাচি তার হাত বাড়িয়ে দিল আমার কণ্ঠনালী রক্ষা করে। আমি শত চেষ্টা করেও কিছুই করতে পারলাম না। ঠিক এমন সময় একটা গুরু গম্ভীর কণ্ঠস্বরে মন্ত্র পাঠের শব্দ শুনতে পেলাম। আর সেই মন্ত্র পাঠের কারণে ওই পিশাচি এক তীব্র চিৎকার করে বাতাসে মিলিয়ে গেল। আমি এই বীভৎসতা আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আবিষ্কার করলাম এক প্রাচীন মন্দিরের চাতালের উপর। আমি শুয়ে আছি। আমার মাথার কাছে বসে আছেন এক সুঠাম দেহধারী মানব অবয়ব। আমি বেশ কিছুটা বিস্ময়ের সাথে প্রশ্ন করলাম, কে আপনি? সেই অজ্ঞাত ব্যক্তি প্রত্যুত্তরে এক শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে আমাকে বললেন, আমি এক সাধক। এই পথ দিয়েই যাচ্ছিলাম, তোমাকে দেখে মনে হলো তুমি পথভ্রষ্ট। তাই তো আমি এলাম তোমাকে সঠিক পথ দেখানোর জন্য। আমি উঠে বসলাম। তারপর তার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম সেই আগন্তুকের মুখমণ্ডলে রয়েছে এক অদ্ভুত জ্যোতি। তার দুই চোখ যেন এক প্রতিবিম্ব, যার দ্বারা সব কিছুই দেখা সম্ভব। সুঠাম দেহের অধিকারী তিনি, হাতে একটা ত্রিশূল, গলায় নরমুণ্ডের মালা। আমি তাকে কিছু বলতে যাব, তার আগেই তিনি আমাকে বললেন, ছোটবেলায় সেই বটতলার সাধু থেকে যে শিক্ষা তুমি পেয়েছিলে তা কি তুমি ভুলে গিয়েছো তারানাথ? তিনি যে তোমায় চন্দ্রদর্শনের এক বিশেষ প্রক্রিয়া শিখিয়েছিলেন তা কি তোমার মনে নেই? এই অশুভ শক্তির উৎস খুঁজে তা বের করলে তুমি তার নিধন করবে কোন উপায়? আমি বোকার মতন তাকে বললাম, আমি কি পারবো? পারবে, পারবে, অবশ্যই পারবে। তোমার মধ্যে ঘুমিয়ে থাকা তুমি তাকে জাগ্রত করো। সব সময় মনে রাখবে, এই পৃথিবীর সব থেকে বড় তন্ত্র ও সব থেকে বড় শক্তি হলো ভালোবাসা ও ভক্তি। মন্ত্রমুগ্ধের মতন তার দিকে তাকিয়ে রইলাম। ইনি আবারও বললেন, আচ্ছা তারানাথ, এবার আমাকে যেতে হবে। এখন আমি আসি। এই বলে তিনি চলেই যাচ্ছিলেন। আমি পিছন থেকে প্রশ্ন করলাম, আপনার নামটা কি জানতে পারি? তিনি সেই একইভাবে রহস্যময় হাসি হেসে বললেন,
আমার অনেক নাম, তুমি না হয় আমাকে শম্ভুনাথ বলেই ডাকবে। আর কি কখনো আমাদের দেখা হবে না? তিনি সামনের পথটা ধরে এগিয়ে যেতে যেতে বললেন, সময় হলে আবারও দেখা হবে, আসি। আমি আর কিছুই বলতে পারলাম না। বোকার মতন তাকিয়ে থাকলাম তার চলে যাওয়া পথটার দিকে। কতক্ষণ ওইভাবে তাকিয়েছিলাম জানি না, তবে হুঁশ ফিরল এক রাত চড়া পাখির কর্কশ ডাকে। দেখলাম মধ্য গগনে চন্দ্রদেব তখন তার অর্জিত আলোক রশ্মি ছড়িয়ে দিতে ব্যস্ত। আমি মন্দিরের চাতালে চিত হয়ে শুয়ে দুহাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে দুই ভ্রুর মাঝখানের অংশটা টিপে ধরলাম ও মনকে একাগ্র করলাম। বেশ অনেকটা সময় কেটে গেল এইভাবে। আস্তে আস্তে আমার বন্ধ দু চোখে ভেসে উঠল এক দৃশ্য। আমি দেখলাম এক বিরাট বট গাছের নিচে দাঁড়িয়ে আছে দুই অপরূপ দর্শন নারী। কি বলবো তোমাদের, তাদের রূপের বর্ণনা হয়তো স্বয়ং কামদেবও করতে পারবেন না। তাদের রূপের ঝটায় চারিদিকে যেন আলোকিত হয়ে যাচ্ছে। সেই নারী দুজন এবার আমার দিকে অঙ্গুলি নির্দেশ করল, আর প্রায় সাথে সাথেই আমার চোখের সামনে সকল দৃশ্য পলকের মধ্যে পরিবর্তিত হতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে আমার সামনে সকল দৃশ্য বদলে গেল। কোথায় সেই নারী, কোথায় সেই বটগাছ? আমি দাঁড়িয়ে আছি এই গ্রামেরই দক্ষিণ দিকের একটি পুকুরের সামনে। রাতের চাঁদনি আলো পুকুরের জমাট জলে পড়ায় পুকুরের জল মাঝে মাঝে চিকচিক করে উঠছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অপূর্ব মিষ্টি সুগন্ধ। কোনো এক নাম না জানা কীট পতঙ্গ ডেকে চলেছে। তার ছন্দে জোনাকির দল তাদের মিটমিটে আলো জ্বালিয়ে উড়ে বেড়াচ্ছে সমগ্র স্থান জুড়ে। আমি বিভোর হয়ে দেখছি সেই দৃশ্য। হঠাৎ পুকুরের এক পাশে নজর পড়তেই দেখলাম যুবক ও যুবতী সেখানে বসে মেতে উঠেছে তাদের গোপন প্রেম আলাপে। তাদের প্রেম আলাপ ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে প্রণয়ে। তারা যেন মেতে উঠছে আদিম খেলাতে। বাহ্যিক জ্ঞান তাদের নেই। এই মুহূর্তে তারা যেন কেবল একে অপরের মধ্যে মিশে যেতে চায়। পারিপার্শ্বিক পরিবেশ দেখে বোধ হচ্ছে প্রকৃতি যেন স্বয়ং এসে উপস্থিত হয়েছে তাদের এই প্রণয় লীলা দেখবার জন্য। আমি স্থাণুর মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সেই দৃশ্য। হঠাৎ হঠাৎ কোনো ধারালো অস্ত্রের আঘাতে যুবকটির দেহ থেকে তার মুন্ডটা আলাদা হয়ে ছিটকে পড়ল। তার দেহটা প্রণয়রত অবস্থায় ছটফট করতে শুরু করল। তার সাথেই তার মুন্ডবিহীন দেহটা থেকে ছলকে ছলকে বেরিয়ে আসতে থাকলো তাজা গরম রক্তধারা। সেই রক্তে ভিজে গেল সেই যুবতী। সেও নির্বাক। হয়তো ক্ষণিকের মধ্যে ঘটে যাওয়া এই বীভৎসতার কারণে সে বাকরুদ্ধ হয়ে পড়েছে। ঠিক এমন সময় কে যেন সজোরে লাথি মারল সেই যুবকটির শরীরে। যুবকটির নিথর শরীর ছিটকে পড়ল অদূরে। আমি সেই লোকটিকে চিনতে পারলাম। এ আর কেউ নয়, স্বয়ং অনাদি বাবু। তার হাতে থাকা তরবারিটা চাঁদের আলোতে চকচক করছে, আর তার থেকে গড়িয়ে পড়ছে রক্ত। অনাদি বাবুর মুখে ক্রোধের ছাপ স্পষ্ট। তার চোয়াল শক্ত হয়ে গেছে, চোখ জবা ফুলের মতো লাল।
সেই যুবতী এবার নিজের লজ্জা নিবারণের জন্য ইতি উতি হাতড়াতে লাগলো, তবে তার মুখে কোনো শব্দ নেই। হয়তো পরিস্থিতির কারণে সে বাকশূন্যা হয়ে পড়েছে। এবার আমার কানে ভেসে এলো কিছু কথা। অনাদি বাবু তীব্র রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বললে, গোলটা, বাপের সম্মানের থেকে তোর এই নাগরের পীড়িত বেশি প্রিয় ছিল, তাই না? দেখ দেখ, তাকিয়ে দেখ তোর নাগরের দিকে। রাস্তা থেকে কুড়িয়ে এনে তোকে এত বড় করলাম, আর তুই কিনা শেষে আমারই সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। হ্যাঁ, এই যুবতী মেয়েটা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার কথা না শুনে অনাদি বাবু আবারও বাজ খাই কণ্ঠে বললেন, এই কোথায় গেলি তোরা? পিছনের অন্ধকারটা থেকে জনা পাচেক সন্ডা মার্কা লোক তার পিছনে এসে দাঁড়াল। অনাদি বাবু এবার সেই মেয়েটির দিকে পিছন ফিরে বললেন, তোরা ভালো করেই জানিস কি করতে হবে। এই মেয়ে যেন কাল সকালের সূর্যোদয় না দেখতে পায়। আজ তুমি যা করলে তার ফল তোমাকে পেতেই হবে। আমরা একে অপরকে ভালোবাসতাম, ঘর থেকে পালিয়ে বিয়েও করেছিলাম, কিন্তু তুমি আমাদের আলাদা করেছিলে কেবলমাত্র গরিব বলে। আর আজ তোমায় আমি ছাড়ব না। আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ আমি নিবই। অনাদি বাবু পিছনে না ফিরেই বললেন, আগে তো প্রাণটা বাঁচা, পরে না হয় আমার কথা ভাবিস। এই বলে তিনি সামনের অন্ধকারটাতে মিলিয়ে গেলেন। এইদিকে এত সুন্দরী মেয়েকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখে লাঠিয়ালদের মনের ভিতর লুকিয়ে থাকা পশুটা জেগে উঠেছে। তারা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে সেই যুবতীর নগ্ন শরীরটার দিকে। চাঁদের জোছনার আলো তার শরীরে পড়ে তার দেহের প্রতিটি গোপন অঙ্গকে আরো ফুটিয়ে তুলেছে। তার দেহের প্রতিটি অংশে ঘোরাফেরা করছে লাঠিয়াল বাহিনীর লোলুপ দৃষ্টি। লাঠিয়ালদের মধ্যে থেকে একজন বলে উঠল, একে তো মরতেই হবে, তবে তার আগে চল একে দিয়েই মনের জ্বালাটা মিটাই। এর বাপটা আমাদের সঙ্গে যা যা অন্যায় অত্যাচার করেছে তার মাসুল গুনবে ওর এই মেয়ে। এই কথা শুনে আরো একজন বলল, আমিও এই কথাই ভাবছিলাম এতক্ষণ। তাহলে চল, আর দেরি কিসে? এই বলে তারা পাঁচজনে ঝাঁপিয়ে পড়ল ওই যুবতীর উপর। আমি নিজেকে আটকাতে না পেরে চিৎকার করে তাদের দিকে এগিয়ে যেতে গিয়ে আবিষ্কার করলাম আমার পা মাটির সাথে আটকে গিয়েছে। আমি শত চেষ্টা করেও এক পাও এগোতে পারলাম না, আর নাইবা পারলাম কোনো কথা বলতে। কেবল কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম সেই নির্মম নৃশংস দৃশ্য। সেই পাঁচজন মানবরূপী নরপিশাচ একে একে ভোগ করল ওই যুবতীকে। যখন তাদের যৌন জ্বালা মিটল, তখন মেয়েটি প্রায় অর্ধ মৃত অবস্থা। তার শরীরের বেশ কয়েকটি অংশ কেটে গিয়েছে নখের আঁচড়ে। তার স্তনযুগলে সুস্পষ্ট হিংস্রতার ছাপ। তার ফুলের মতন শরীর এখন ক্ষত চিহ্নে ভরে গিয়েছে। তার গোপন অঙ্গ থেকে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। আমার অজান্তেই আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে মাটির উপর হাঁটু গেড়ে বসে পড়লাম, আর ঈশ্বরের উদ্দেশ্যে বললাম, ঈশ্বর, এ বিভৎসতা আমাকে কেন দেখালে প্রভু?
এই মানুষগুলো কি পশু? একটা একটা নিষ্পাপ ফুটফুটে মেয়েকে ছি! ধিক্কার জানাই এই পুরুষগুলোকে, যারা সামান্য কাম বাসনার জন্য। ছি ছি ছি। এবার সেই সন্ডা মার্কা লোকগুলো যুবতী মেয়েটির গলা টিপে ধরল। যুবতী মেয়েটি কিছুক্ষণ ছটপট করার পর একটা সময় শান্ত হয়ে গেল। সেই লাঠিয়াল বাহিনী যুবতীর মৃতদেহটা ছুঁড়ে ফেলে দিল সামনের পুকুরটির মধ্যে। হঠাৎ করেই আমার চোখের সামনে সকল দৃশ্য বদলে গেল। আমি মন্দিরের চাতাল থেকে উঠে বসলাম। তারপর মনে মনে সকল বিষয়টা একটু গুছিয়ে নিলাম। রাত হয়তো আর খুব বেশি বাকি নেই, তাই বাকি রাতটুকু জেগেই কাটিয়ে দেব বলে ঠিক করলাম। তবে ভোর রাতের দিকে চোখটা একটু লেগে এসেছিল। ঘুমটা ভাঙল এক বৃদ্ধের কণ্ঠ শুনে। আমি ধড়মড়িয়ে উঠে বসে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে 1 বছর 60-এর বৃদ্ধ। তার পরনে একটা রক্তাম্বর, মুখে এক মুখ ফাঁকা দাড়ি, এক হাতে লাঠি ও অপর হাতে ফুল ভর্তি ডালি। সম্ভবত ইনি এক মন্দিরের পূজারী। তিনি আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, তুমি কে বাবা, আর এখানে কি করছো? আগে আমি এক পথিক, পথে পথে ঘুরে বেড়াই। গতকাল রাতেই এখানে এসেছি। তা বাপু, এই নির্জন রাত না কাটিয়ে কোনো গেরস্ত বাড়িতে আশ্রয় নিলেই তো পারতে। এমনিতেও এই গ্রামের অবস্থা ভালো না। অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে দিবারাত্র। সেই অবস্থায় একা এই নির্জনে রাত কাটানো তোমার ঠিক হয়নি। আগে তা একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু বৃদ্ধ আমাকে থামিয়ে দিয়ে বললে, তা বাবা, তুমি এখানে এলে কিভাবে? আসলে সেটা ঠিক আমিও জানি না। কাল রাতে তো আমি অনাদিবাবুর বাড়িতেই ঘুমিয়েছিলাম। বৃদ্ধ অবাক চোখে আমার মুখের দিকে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে ক্ষীণ স্বরে বললে, অনাদি মানে অনাদি মুকুজ্জে? আমি তার আচরণে বেশ অবাক হয়েই বললাম, হ্যাঁ। বৃদ্ধ একইভাবে বললেন, কি বলছো কি তুমি? অনাদি তো মারা গিয়েছে, তাও ধরো আজ থেকে প্রায় 1 মাস আগে। এবার আমার কপালে একটা ভাঁজ পড়ল। তাকেই বললাম, কি বলছেন? অনাদিবাবু মারা গিয়েছেন? কিন্তু কাল যে আমি। আমাকে থামিয়ে দিয়ে বৃদ্ধ বললেন, তার মানে সেদিন হিরু যা বলছিল সেটাই সত্যি? অনাদি ও তার মেয়ের অতৃপ্ত আত্মাই এসব করছে। আচ্ছা, এই বিষয়ে দয়া করে আমাকে একটু বিশদে বলবেন? তুমি একটু বসো, আমি মায়ের পুজোটা করে নি, তারপর তোমাকে সব বলবো। এই বলে তিনি মন্দিরের গর্ভগৃহের ভেতরে চলে গেলেন। রাতের অন্ধকারে মন্দিরটা ভালো করে দেখতে পাইনি, তবে এখন দেখলাম মন্দিরটি বেশ পুরনো। মন্দিরের দেওয়ালের কিছু অংশে ফাটল ধরেছে। মন্দিরের গর্ভগৃহে অবলীলায় বিরাজ করছেন স্বয়ং কালরূপী কাল ভৈরব। আমি নতমস্তক হয়ে তাকে প্রণাম জানালাম। বেশ কিছুক্ষণ পর পূজা সম্পূর্ণ হলে সেই বৃদ্ধ আমার কাছে এসে আমার হাতে একটু প্রসাদ দিয়ে আমার পাশে বসলে। আমি প্রসাদটা খেয়ে নিয়ে বললাম, এবার আপনি দয়া করে আমাকে অনাদি বাবুর বিষয়ে সব কিছু বিস্তারিতভাবে বলুন। বেশ, শোনো তবে।
আজ থেকে প্রায় মাস 4 আগের ঘটনা। সবটা যদিও আমার জানা নেই, তবে যেটুকু জানি সেটুকু তোমাকে বলছি। অনাদির একটা মেয়ে ছিল, নাম ছিল বৃষ্টি। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে ছিল সে। অনাদি খুব ভালোবাসতো তাকে, তবে বৃষ্টি একটা ছেলেকে ভালোবাসতো। ছেলেটি এই গ্রামেরই নির্মল চাষির ছেলে। ছেলেটির নাম মোহন। কিন্তু অনাদি ওদের মেলামেশাটা ঠিক মেনে নিতে পারেনি। এই নিয়ে এক তুমুল অশান্তিও হয়েছিল গ্রামে। তো হঠাৎ একদিন সকালে গ্রামের একজন জেলে দক্ষিণ দিকের পুকুরটাতে জাল ফেলতে গিয়ে দেখে পুকুরের পাড়ে পড়ে আছে মোহনের মুন্ডহীন মৃতদেহ, আর পুকুরের জলে ভাসছে বৃষ্টির নগ্ন মৃতদেহটা। সে এক ভয়ানক কাণ্ড। গ্রামের সকলেই বুঝতে পেরেছিল যে এটা ওই অনাদিরই কাজ। সেই তার লাঠিয়ালদের দিয়ে এই কাজ করিয়েছে, কিন্তু ভয়ে কেউ কিচ্ছু বলতে পারেনি। কিসের ভয় ঠাকুরমশাই? অনাদি ছিল তৎকালীন জমিদারের খাস লোক, তাই ভয়ে সকলেই নিজেদের মুখে কুলু পেটেছিল। কিন্তু ভগবান বলেও তো কেউ একজন আছেন, তিনি সব দেখেছেন, তিনি সব জানেন। এই ঘটনার ঠিক 1 মাস পরেই অনাদির বাড়ি থেকে উদ্ধার হয় অনাদির ছিন্ন ভিন্ন মৃতদেহ। উফ, সে কি বীভৎস দৃশ্য! কি বলবো তোমাকে। অনাদির প্রতিটা অঙ্গ কেউ যেন নিজের নখ দিয়ে ছিঁড়ে ফেলেছে। সারা ঘর ভরে আছে চাপ চাপ রক্তে। সেই শুরু এই নির্মম মৃত্যু লীলার। তারপর থেকেই একে একে অনাদির পোষা লাঠিয়ালরা মারা যায়। ওই একইভাবে তারপর প্রায় 4 জন যুবককেও প্রাণ হারাতে হয়েছে। এখন তাই রাত নামার আগেই যে যার ঘরে ফিরে যায়, আর বাড়ির বাইরে কেউ পা রাখে না। এই বলে সেই বৃদ্ধ উঠে দাঁড়ালো। আমি এতক্ষণ একটা বিষয় লক্ষ্য করিনি, তবে এবার সেটা আমার নজরে পড়ল। বৃদ্ধর কপালে ঠিক 2 ভ্রুর মাঝখানে একটা ক্ষত, এবং তা থেকে গড়িয়ে পড়ছে রক্ত। আমি বেশ অবাক হলাম। তার মুখের থেকে চোখ সরিয়ে নিজের মাটির দিকে তাকিয়ে ভাবলাম, এতক্ষণ তো এই ক্ষত ছিল না, তবে হঠাৎ করে নাকি ছিল, কিন্তু নজরে পড়ে। কিন্তু সেটাই বা হয় কি করে? আমি তাকে কিছু বলতে যাব, এমন সময় সামনে তাকিয়ে দেখলাম, কোথায় সেই বৃদ্ধ? আমি একাই বসে আছি এই মন্দিরের চাতালে। সকাল হতেই আমি গ্রামের ভেতর চলে আসলাম। পথে আস্তে আস্তে আমার পরিচয় হলো রঘুপতি হালদারের সাথে। লম্বা চওড়া চেহারা, পরনে ধুতি ও পাঞ্জাবি। ভদ্রলোকের বয়স আন্দাজ 40 হবে। ভদ্রলোক বড় ভালো মানুষ। এই গ্রামে তার আদি বাড়ি। শহর কলিকাতায় তার কয়েকটি পাটকল রয়েছে। তার সাথেই পুরো গ্রামটা একটু ঘুরে দেখলাম। তারপর তার সাথে চলে এলাম তার বাড়িতে। এই গ্রামে খুবই কম ইটের তৈরি পাকা বাড়ি রয়েছে। তার মধ্যে হয়তো এটাই সব থেকে বড়, কারণ জমিদার বাড়ি এই গ্রামে নেই। তার কাছ থেকে জানতে পারলাম যে জমিদার থাকেন এর পাশের এক গ্রামে। এই গ্রাম ও ওই গ্রাম মিলিয়ে তার জমিদারি চলে। কথায় কথায় আমরা এসে পড়লাম তার বাড়ির সামনে ইটের তৈরি একতলা পাকা বাড়িতে, যাতে মোট 3টি ঘর ও একটি বারান্দা রয়েছে। আমি তার সাথে বাড়ির ভেতর প্রবেশ করলাম। বাড়ির ভেতরে প্রবেশ করতেই একজন মহিলা এক মুখ ঘোমটা টেনে 1 ঘটি জল এনে আমার পা ধুইয়ে দিলেন।
রঘুপতি বাবু বললেন, ইনি আমার অর্ধাঙ্গিনী, নাম রূপা। আমাদের একটাই মাত্র সন্তান, নাম অমরেন্দ্র। সে কলকাতাতেই থাকে। ইত্যাদি নানা রকম কথা হলো। কথায় কথায় কখন যে দুপুর হয়ে গিয়েছে তা আমি বুঝতে পারিনি। হঠাৎ রঘুপতি বাবু বললেন, চলুন ঠাকুরমশাই, একটু আহার করে নিন, তারপর না হয় কথা হবে। আমি হাত মুখ ধুয়ে এসে বসলাম বাড়ির বারান্দার উপর। রঘুপতি বাবু স্ত্রী নিজ হাতে খাবারের থালা সাজিয়ে নিয়ে এলেন আমাদের জন্য। সে এক বিরাট আয়োজন, বুঝলে কিনা। সরু চালের ভাত, মুগের ডাল, রুই মাছের কালিয়া, কচি পাঁঠার মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। উফ, সে কি বলবো তোমাদের। খাবারের বাহার দেখেই তো আমার পেটের খিদেটা আরো বেড়ে গেল। তাও লোক লজ্জার কারণে বললাম, আরে আরে করছেন কি রঘুপতি বাবু? এই এত খাবার কি একা একেবারে খাওয়া যায়? এ তো কোথায় আর তেমন কিছু করতে পারলাম ঠাকুরমশাই। এই তো কটা মাত্র পদ, ও কিছু হবে না, খেয়ে নিন। আমিও তাই কুণ্ঠা ত্যাগ করে খাওয়া শুরু করলাম। আহা, সে কি স্বাদ সকল পদে, এখনো যেন মুখে লেগে আছে। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার জন্য বরাদ্দ একটি ঘরে গিয়ে বিশ্রাম নিলাম। সারা রাত না ঘুমানোর কারণে হয়তো দু চোখের পাতা ভারী করে ঘুম নেমে এলো। ঘুম ভাঙলো একটা জটলার শব্দ শুনে। ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম বেশ অনেকজন গ্রামবাসী এসে হাজির হয়েছে রঘুপতি বাবুর বাড়ির উঠোনে। আমাকে দেখতে পেয়ে রঘুপতি বাবু আমার দিকে এগিয়ে এসে বললেন, ঠাকুরমশাই, এরা সকলেই এসেছে আপনার সাথে দেখা করার জন্য। আপনি ঘুমোচ্ছিলেন, তাই আপনাকে বিরক্ত করিনি। আমি উঠোনে গিয়ে বসতেই গ্রামবাসীদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে আমাকে বলল, ঠাকুরমশাই, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। রোজ রোজ কেউ না কেউ মারা যাচ্ছে এই গ্রামে। তাদের তাদের ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার হচ্ছে ওই ওই কালো পুকুরের পাড়ে। গ্রামের প্রত্যেকটা মানুষ আজ ভীত, সন্ত্রস্ত। আমরা প্রতিটা রাত যে কতটা ভয়ে বুক চেপে ঘুমাতে যাই তা আপনাকে বলে বোঝানোর মতো ভাষা আমাদের নেই এখন। আপনি আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন। তারপর একে একে সকলেই প্রায় একই একই কথা বলল। সব কিছু শুনে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। আমার দাদু বলতে, আমাদের সকলেরই মৃত্যু অনিবার্য, কিন্তু যদি অন্যের জন্য বা অপরকে সাহায্য করার জন্য নিজের প্রাণ দিতে পারো তবেই তোমার জীবন সার্থক। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি এই অসহায় মানুষগুলোর সাহায্য করব। তাতে যদি আমার প্রাণ যায় যাবে, তাতে আমি পরোয়া করি না। রাত তখন বেশ গভীর। আমি একা দাঁড়িয়ে আছি দক্ষিণের এই কালো পুকুরের পাড়ে। এক মনে জপ করে চলেছি আমার দাদুর শেখানো একটা গোপন মন্ত্রে। হঠাৎ পুকুরের জলে একটা আলোড়ন সৃষ্টি হলো। বড় বড় ঢেউ খেলতে শুরু হলো। আস্তে আস্তে পুকুরের পার বেয়ে উঠে এলো এক অল্প বয়সী যুবতী মেয়ে। তার পরনে কোনো পোশাক নেই, সে সম্পূর্ণ নগ্না। তার সারা শরীর থেকে গড়িয়ে পড়ছে জল। আমি তার দিকে তাকিয়ে বলে উঠলাম, কেন করছিস এমন?
এই নিরীহ মানুষগুলো তোর কি ক্ষতি করেছে? কেন এদেরকে হত্যা করতে উদ্যত হয়েছিস তুই? তোকে যারা খুন করেছিল তাদের তো তুই নিজের হাতেই শাস্তি দিয়েছিস, তবে কেন? অপরাধ? কি অপরাধ ছিল আমার? কেন আমাকেও আমার স্বামীকে অকালে মরতে হলো? আমরা তো কেবল ভালোবেসেছিলাম, সেটাই কি আমাদের অপরাধ? আর এই গ্রামবাসীগুলো সব কিছু বুঝেও কেউ কিচ্ছু বলেনি। অন্যায় যে করে আর অন্যায় যে করছে জেনেও যারা চুপ করে থাকে তারা সকলেই সমান দোষী। তাই শাস্তি এদের পেতেই হবে, কেউ ছাড় পাবে না। এমনকি তুইও না, তোকেও মরতে হবে। এই বলে সেই পেতনি নিজের আসল রূপ ধারণ করলো। ওফ, সে কি বিভৎস তার শরীরের রূপ! আর শরীর থেকে ঘষে পড়ছে পচা গলা মাংস। মুখ বলতে কেবলমাত্র একটা নরকরটি, চোখের কোটর শূন্য। সে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। বাতাসের উপর ভর করে তার পা মাটিতে পড়ছে না। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরে সে এসে পড়বে আমার সামনে। সেই পিশাচী তার একটা হাত বাড়িয়ে দিল আমার কণ্ঠনালী লক্ষ্য করে। ঠিক এমন সময় আমার চোখের সামনে ঘটে গেল এক আলোর বিস্ফোরণ। ওফ, সে কি তীব্রতার জ্যোতি! আমি নিজের দু চোখ বন্ধ করে নিলাম। ঠিক এমন সময় আমার কানে এলো শঙ্খ উলুধ্বনির মিলিত এক শব্দ। দূর আকাশের কোলে মেঘের আড়ালে বসে কেউ যেন এক মনে পড়ে চলেছে একটি মন্ত্র। এই মন্ত্র আমার ভীষণ চেনা। এই মন্ত্র স্বয়ং জগৎ জননী মা মহামায়ার। তবে কি তিনি নিজেই এসেছেন তার এই অধম সন্তানকে রক্ষা করতে? এই সব ভেবেই আমার দু চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল ভক্তি অশ্রুধারা। ঠিক এমন সময় আকাশ বাতাস কেঁপে উঠল এক পৈশাচিক চিৎকারে। আবারও সবকিছু শান্ত। আমি নতমস্তক হয়ে তাকে প্রণাম জানিয়ে ক্রন্দনরত অবস্থায় বললাম, মা, মা গো, তুমি এসেছো মা? এই অধম সন্তানকে রক্ষা করতে তুমি এসেছো? জয় মা, জয় মা, জয় মা। এক সুমধুর কণ্ঠস্বরে নারী কণ্ঠে একজন উত্তর দিল, আমাকে যে আসতেই হতো তারানাথ। এখনো যে তোর অনেক কাজ বাকি রয়েছে এই জগতে। কিন্তু মা, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। কেন মা, কেন? আমায় পাওয়া যে অত সহজ নয় তারানাথ। আমাকে পেতে হলে যে তোকে কঠোর সাধনা করতে হবে। চর্মচক্ষুর দ্বারা যে আমাকে দেখা সম্ভব নয়। এবার আমাকে বিদায় দে তারানাথ। ভবিষ্যতে তোর সাথে আমার আবারও দেখা হবে। এখন এখন আমাকে বিদায় দে। আমি তাকে প্রণাম জানালাম। আস্তে আস্তে চোখ খুলে দেখলাম চারিদিক শান্ত, কোথাও কিচ্ছু নেই। আমি একা। আশেপাশে ভেসে বেড়াচ্ছে রাত চড়া পাখির ডাক। আজ অনেক দিন পর হয়তো তারাও একটু প্রাণ খুলে বাঁচতে পারছে। আমি আবারও ফিরে গেলাম রঘুপতি বাবুর বাড়িতে। তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলার পর পরের দিন সকাল হতেই আমি আবারও বেরিয়ে পড়লাম গরুর সন্ধান করতে।
আমি তারানাথের দিকে তাকিয়ে দেখলাম তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জলের ধারা। তিনি হয়তো এখনো ডুবে আছেন সেই অতীতের স্মৃতিগুলোর মধ্যে। এই সময় হয়তো তাকে আর বিরক্ত করা ঠিক হবে না, তাই আমিও কিশোরী নিঃশব্দে সেখান থেকে চলে এলাম। মনে হাজারো প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে। জানি এসব প্রশ্নের উত্তর কেবল দিতে পারবে না একজন মানুষ, তিনি আর কেউ নন, স্বয়ং তারানাথ তান্ত্রিক।